রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইন বেড়ে যাবে, এরকম একটি আশঙ্কা ছিল। এবং আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইনের চেষ্টা করছে, যেটি প্রতিহত করছে বিজিবি। তাদের সহযোগিতা করছেন সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিরাও। প্রশ্ন হলো, বিএসএফ এর এই পুশ ইন তৎপরতা কি কেবলই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় হচ্ছে, নাকি এতে দিল্লির কেন্দ্রীয় সরকারেরও সহায় আছে? গণমাধ্যমের খবর বলছে, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশ ইনের শিকার 5 জন এখনো শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। প্রশ্ন হলো, এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? শূন্য রেখায় তারা কতদিন থাকবেন? তাদের দায়িত্ব কে নেবে? এরকম বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সীমান্তে পুশহীন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পুশহীনের এই সাম্প্রতিক প্রবণতা যে প্রশ্নটি সামনে আনছে তা হলো, এর মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হবে, কিংবা গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি ব্যাহত হবে কি না? এসব নিয়ে আজকে আমাদের কঠিন কথা সহজে স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, নিরাপত্তা বিশ্লেষক, এবং একসময় তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনাকে স্বাগত। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান। আপনার দুজনকে স্বাগত জানাই। আমি জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনাদের শুরু করি। আজকের খবর যে রৌমারীর শূন্য রেখায় 5 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন প্রায় 3 দিন ধরে। শূন্য রেখায় থাকা মানে এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন, তাদেরকে বিএসএফ নিচ্ছে না, বিজিবিও তাদেরকে বাংলাদেশে ঢুকাচ্ছে না। এই একটা অবস্থার মধ্যে এই যে মানুষগুলো দোলাচলের মধ্যে আছে, আসলে এদের ভবিষ্যৎ কি? এবং শূন্য রেখায় এই যে বিএসএফ ঠেলে দেয়, বিজিবি সেটা প্রতিহত করে, আবার কারো কারো ক্ষেত্রে বিজিবি আমরা দেখলাম যে বাংলাদেশে তারা নিয়ে এসছে। সবকিছু মিলিয়ে যে প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে, বিএসএফ হঠাৎ করে এই পুশিনের চেষ্টাটা বাড়িয়ে দিল কেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে অনেকদিন পরে দেখা প্রফেসর শহীদুজ্জামানের সাথে। বহু পূর্ব পরিচিত, কিন্তু দেখা সাক্ষাৎ মাঝখানে হয়নি। তো আমার খুব ভালো লাগছে, কারণ ওনার মতো বিজ্ঞ মানুষের সাথে বসে কথা বলা একটা শেখার পর্যায়ে। আর চ্যানেল ওয়ান, বহু বছর পরে চ্যানেল ওয়ানে আসছি। আমার মনে আছে বোধহয় লাস্ট আমি 2008-এ আসছিলাম। চ্যানেল ওয়ানের কর্ণধার যারা আছেন তাদেরকে এবং যারা কর্মকর্তা আছেন, কর্মকুশলী আছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে নতুনভাবে আবার এই চ্যানেলটি একসময় পপুলার ছিল, সেই চ্যানেলটি আবার শুরু হয়েছে। আশা করি আপনারা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবেন এবং এখান থেকে যাতে আপনাদের এই টক শো এবং অন্যান্য প্রোগ্রাম থেকে আমরাও কিছু শিখতে পারি। তো আপনার প্রশ্নের উত্তরতে যদি আমি সরাসরিভাবে বলি, দেখেন, এক সময় ভারতকে আমরা বলতাম মডেল অফ ডেমোক্রেসি আর মডেল অফ ধর্মনিরপেক্ষ, যেটা আমরা ধর্মনিরপেক্ষ বলতে যেটা সেকুলার যেটা বুঝতাম, সেকুলার তো ইংলিশে, জি, বাংলা ধর্মনিরপেক্ষ। সেটা ইভেন আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা দেখেছি যে পুরো ভারতে একটা টলারেন্স ছিল, ঐতিহ্য, ইতিহাস কোনোটাই তারা টাচ করেনি। কিন্তু ক্রমে এই ভারত ওই ঐতিহ্য হারিয়ে ফেলছে। বিশেষ করে বাবরি মসজিদ ভাঙার পরের থেকে
এই যে একটা ট্রেন্ড চলেছে যে ইন্ডিয়ার মুসলমান মানে বহিরাগত, এবং বাংলাদেশি না মানে বাংলাদেশে তো পরে আসছে, পরে মানে বহিরাগত। আমি টোটাল মুসলমানদের কথা বলছি, যে মুসলিম কারা, বাবরের ছেলে, অমুকের নাতি, এগুলো এগুলো আমরা শুনছি। ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা তো ওয়েস্ট বেঙ্গলের না, শুধু ওয়েস্ট বেঙ্গল তো মাত্র শুরু হয়েছে। কিন্তু এটা আপনি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা বলেন, নর্থ ইন্ডিয়ার কথা, নর্দার্ন ইন্ডিয়ার দিকে কথা বলেন, এই সব জায়গায় একটা ট্রেন্ড শুরু হয়েছে অ্যান্টি মুসলিম। এখন ইন্ডিয়াতে যে সমস্ত মুসলমানরা রয়ে গেছে পার্টিশনের পরে, তারা তো তাদের তো এইভাবে কিছু করতে পারছে না। ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় এখানে যুক্ত হয়েছে। মুসলমান অ্যান্টি মুসলিম তো আছেই, বিজেপি বা উগ্র ধর্মীয় যে সমস্ত পলিটিক্যাল লোকজন বা পলিটিক্যাল পার্টিরা যারা আছে সেটা তো আছেই, কিন্তু সেটার সাথে যুক্ত হয়েছে একটা অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন বা এক সেন্টিমেন্ট। ধরনের সেন্টিমেন্ট তৈরি, যে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি এবং বাংলাদেশে এখানে মুসলমানরা উগ্রপন্থী, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা একটা উগ্রপন্থী সমাজ। মাঝখানে আমরা তো সেই আপনার উগ্রপন্থী হিসাবে পরিচিত হয়ে গেছিলাম আওয়ামী লীগের সময়, কারণ তখন এই জঙ্গি 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 করতে করতে আমরা একটা মোটামুটি জঙ্গি দেশ হয়ে গেছিলাম। দ্বিতীয় বিষয়টি আমি যেটা মনে করি, আমাদের শহীদুজ্জামান সাহেব ভালো করে বলবেন, ওখানে 20% মুসলমান আছে ওয়েস্ট বেঙ্গলে, এবং এরা বেশিরভাগই কিন্তু আমার পার্টিশনের সময় থেকে অ্যারাউন্ড বাংলাদেশ বা বর্ডারের কাছাকাছি 20 মাইল, 30 মাইল, 40 মাইল। মুর্শিদাবাদ এ তো মুসলিম মেজরিটি ছিল এক সময়, এখন আছে। মুর্শিদাবাদ, মালদা, কারণ এগুলো ভাগ হয়েছে, তো ডিভিশন হয়েছে। আপনি মালদা, রাজশাহী, কুষ্টিয়া এইসব জায়গা তো ভাগ যখন হয়েছে তখন তো মুসলমানরা রয়ে গেছে ওখানে। কাজে ওই এলাকা বেল্টে মুসলিম ডেফিনেটলি আছে, এবং 20%-এর মতো ওয়েস্ট বেঙ্গলে মুসলমান। এরা ছিল ভোটার, এবং এইটা একটা রাজনৈতিক দিক আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই ভোটাররা তৃণমূলকে 15 বছর ভোট দিয়েছে, যেটার বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছে, যে তৃণমূলের কারণে বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজন আসছে, তারা ভোটার লিস্টে ভোটার হয়েছে এবং তৃণমূলকে ভোট ব্যাংক হচ্ছে তারা। যেমন আমরা এখানে ভোট ব্যাংক বলতে আমাদের আওয়ামী লীগ হলেই মনে হয় যে হিন্দুরাই বুঝি ভোট ব্যাংক, হুইচ ইজ নট। এই বিষয়গুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল দুটো জিনিস, অ্যান্টি মুসলিম এবং ভোট ব্যাংক, যেইটা আপনার এই এখন যে সরকারটা বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি পার্টি সমর্থক ওয়েস্ট বেঙ্গলকেই তারা টার্গেট করেছিল বেশি, কারণ ওয়েস্ট বেঙ্গল মানে পার্টিশন উইথ বাংলাদেশ। তাদেরকে বলা হচ্ছে যে এরা বাংলাদেশি। প্রায় 90 লক্ষ লোককে ডিফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, তার মানে তারা এখন ভোটার লিস্টে নেই। তাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে ইনফিল্ট্রেটর। এখন 90 লক্ষকে পাঠাবে না কতজনকে পাঠাবে উই ডোন্ট নো। এই পুশ ব্যাক শুরু হয়েছে। পুশ ইন মানে ওরা, মানে ওদের পুশ ইন, দে আর পুশিং ব্যাক, হ্যাঁ, নট পুশিং ইন, দে আর পুশিং ব্যাক, মানে তাদের মানে ধাক্কায় বাইর করা হচ্ছে, রাইট। তো এই যে পুশ ব্যাক শুরু করছে, এখন আমরা বাংলাদেশি আমরা তো জানি না এরা বাংলাদেশে কি বাংলাদেশে না, জেনুইন অর নট, উই ডোন্ট নো। এটা নিয়ে কোনো সরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়নি, কোনো ডকুমেন্ট বের করা হয়নি, কিছুই করা হয়নি। এখন কিন্তু প্রশ্ন, যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, তারা তো জানে তারা কোত্থেকে এসছে। ফলে তারা যখন বলে যে তারা মানে বাবার আমল থেকে, দাদার আমল থেকে ইন্ডিয়ায় থাকে, তারা ইন্ডিয়ান নাগরিক, তারা যখন বলছে, তারপরে যখন পুশ ইন বা পুশ ব্যাক, আমি আপনাকে আগে কথাটা কি বললাম, ডিফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এরা দাদার জমি, দাদার বাপের জমি আছে কিনা সেই ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন বাংলাদেশে, আমাদেরকে যদি বলেন, হ্যাঁ, তো আমাদের বাপের জমি তো বুঝলাম,
দাদার বাপের জমি আমি কোথা থেকে বের করব? রাইট, হাউ হাউ ক্যান আই মানে প্রুফ। হাউ ক্যান আই প্রুফ যে আমি বাংলাদেশে আমার দাদার বাপ এখানে ছিল কি ছিল না তার জমি বের করো? সো আপনি যদি কাউকে বের করতে চান তাহলে নানান রকমের ফন্দি ফিকির আপনি করবেন। তো আপনি যে 90 লক্ষ ভোটার বলা হয়ে থাকে, যে 90 লাখ ভোটারদেরকে আপনি বাদ দিয়ে দিলেন, এটা ডিজাইন করলেন, ডিজাইন করে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে আসার মানে হচ্ছে যে এই ধরনের একটা সমস্যা, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সমস্যা সেই দিকে নজর না দিয়ে এই সমস্ত কিছু আপনার মানে আপনি বলছেন পুরোটা কি ভোটের রাজনীতি, মানে এই যে পুশিং পুরোটা একটা সাইকোলজিক্যাল এবং একটা ভোটের রাজনীতি। যেহেতু সেন্টারে জি অ্যান্টি মুসলিম একটা ভাইব চলছে, যেহেতু নর্থ ইন্ডিয়াতে একটা ব্যাপক আকারে এটা চলছে এবং বহুদিন থেকে চলছে, গত 20 বছর থেকে এটা চলছে, গুজরাটের দাঙ্গার পরের থেকে চলছে, বাবরি মসজিদ ভাঙার পরের থেকে চলছে, এমনকি তাজমহল ভাঙার উপক্রমবর্ত হয়েছিল। হ্যাঁ, সমস্ত দিল্লিতে যে সমস্ত নাম ছিল সব পরিবর্তিত হয়েছে। তো এই আপনি জানেন লেটেস্ট আমি দেখলাম যে ঔরঙ্গাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে, জি ফায়জাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে। এইগুলো ইতিহাসকে আপনি যখন টোটালি ডিনাই করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই এই পুশ ব্যাক যে হবে এটা তো অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল যে বিজেপি আসলে পুশ ব্যাক করবে, কিন্তু এটা এখন মাত্র ওয়েস্ট বেঙ্গলে। আমাদের এই হচ্ছে যদি আমরা এটাকে ঠেকাতে না পারি তাহলে নর্থ থেকে হবে, ইস্ট থেকে হবে। আসাম একটা বড় কনসার্ন। আসাম একটা বড় কনসার্ন। আসাম তো অলরেডি কিছু বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, ত্রিপুরা থেকে হবে। তো এই অবস্থা যদি হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের করণীয় কি আছে? রাইট, আমি করণীয় জায়গায় যাব, আমরা একটু আসি জনাব শাহিদুজ্জামান। আমি স্যার এই জায়গা থেকে ঠেকানোর প্রশ্নটা আমরা একটু পরে যাই, তার আগে একটা আমি লাস্ট যে কথাটা বলছি, দিস ইজ গ্রেভ কনসার্ন অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার। একটা বড় ধরনের চ্যালেঞ্জ, রাইট, এটা বড় ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জ, এটা বড় ধরনের হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ, এবং এটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভারতের সাথে আপনার রিলেশনটা কি হবে Right. বা কি হতে যাচ্ছে। রাইট, ওইটা একটা বড় কনসার্ন। জনাব শাহিদুজ্জামান, গত 5 জুন দিল্লিতে সাপ্তাহিক যে ব্রিফিং করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে তারা শুধুমাত্র বাংলাদেশি এটাকে বিবেচনায় রাখছে না, তার দেশে বিদেশি নাগরিক যারা প্রত্যেকের ক্ষেত্রেই তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে তার স্টেটমেন্ট। এখন এরপরে আমরা, আপনি যদি খেয়াল থাকে, গত বছর কিন্তু মে মাসের দিকে, গত বছর এই সময় কাছাকাছি সময় প্রচুর পরিমাণে পুশ ইন হয়েছিল, মানে ওখান থেকে পুশ ইন হয়েছিল, মানে বাংলাদেশে পুশ ইন হয়েছিল। তার মধ্যে জাতিসংঘের নিবন্ধিত যে ক্যাম্প ইন্ডিয়ায়, সেখানে নিবন্ধিত কয়েকজন লোককে ঢুকানো হয়েছিল। তার মানে এই যে তখন ওনারা ক্ষমতায় ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট। তো এই টোটাল এইটা আমি জানি না স্যার, যেরকম বলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কোথায় যাবে, এটা কি ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে এক ধরনের চাপে রাখার একটা কৌশল? যে ধরেন 24-এর অভ্যুত্থানের পরে ভারতের সঙ্গে সম্পর্কতে একটা অবনতি তো হয়েছেই, নানা কারণেই হয়েছে, তো সেটা কি বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল এটা, নাকি তার অভ্যন্তরীণ পলিটিক্সটা মূলত? দেখেন, বাংলাদেশকে চাপে রাখা এটা তো অনেক আগে থেকেই ছিল। গত 2-3 বছর ধরে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট দুর্বল হয়ে যাচ্ছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশকে ভারত এমনভাবে চাপে রেখেছে যাতে হাসিনার বিপক্ষে যে আন্দোলনটা গড়ে উঠছিল সেটা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠে। ভারতীয় গোয়েন্দা বাহিনী অত্যন্ত শক্তিশালী তৎপরতা প্রদর্শন করেছে, তারা প্রচুর সমর্থক জোগাড় করেছে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে। এগুলো ঠিক শেখ হাসিনার রেজিমের শেষের দিকেই শুরু হয়েছিল। আর আভ্যন্তরীণ যে আপনি রাজনীতির কথা বলছেন, তাও না, সেই স্টেজও পার হয়ে আসছে। আভ্যন্তরীণ রাজনীতির চেয়ে আরও বড় কথা হচ্ছে যে আপনি দেখেন, এই যে ইলেকশন হয়ে গেল পশ্চিমবঙ্গে, বিজেপির জয় হলো, আসামে অলরেডি বিজেপি গভর্নমেন্ট আগে থেকে ছিল, এবং এই পশ্চিমবঙ্গে বিজয় অর্জন করার জন্য বিশাল আকারে ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছিল। মমতা ব্যানার্জির যে আক্ষেপ, সেখানে কিছুটা সত্যতা রয়েছে যে এখানে আপনি এই যে 90 লক্ষ লোক ডিফ্র্যাঞ্চাইজড, এখানেই তো দেখা যায় যে বাংলাদেশের থেকে আমরা যেটা চিন্তা করছিলাম যে মমতা ব্যানার্জি হয়তো আবার ফিরে আসবে,
এবং মমতা ব্যানার্জি নিজেও চিন্তা করছিল সেইভাবে, কিন্তু তৃণমূলের যে করুণ পরাজয় ঘটলো এটা এমনিতেই ঘটেনি, এটা একেবারে ব্লু প্রিন্ট করে মানুষ ভোটার লিস্ট থেকে বের করে পুরো ব্যাপারটা এমন যে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এখন বাংলাদেশের জন্য ভারত একটা অস্তিত্বজনিত সংকট সৃষ্টি করেছে, এক্সিস্টেন্সিয়াল প্রবলেম বলতে আমরা যা বুঝি। কেননা তাদের অত্যন্ত স্বনামধন্য কিছু লেখক, ভারত কার্নাড, আপনি হয়তো নাম শুনেছেন, ভারত কার্নাড 80-র দশকে একবার এসেছিল এবং আমার পাশেই বসেছিল একটা বিশ্বের কনফারেন্সে। সেই ভারত কার্নাড এখন প্রবীণ একজন অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ, তিনি বলছেন যে বাংলাদেশের রংপুর ক্রয় করতে চান তারা, দামও অফার করেছে এবং তাতে শিলিগুড়ির করিডোরের যে প্রবলেম সেটা স্থায়ীভাবে সলভড হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর একেবারে আপনার 100 কিলোমিটারেরও বেশি চড়া হয়ে গেলে এবং এটা তারা যদি বাংলাদেশ না মেনে নেয় তাহলে তারা সামরিক শক্তি ব্যবহার করবে। সো এই যে এইসব উক্তি, তারপর অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর শক্তি পাওয়ারফুল অফিসার, তারা একেবারে ম্যাপ এঁকে দেখাচ্ছে যে কিভাবে ফেনী অঞ্চলটা আর এই চিকেন স্নেক তাদের অবশ্যই প্রয়োজন। তো এই যে ভারত যে এতখানি ঔদ্ধত্য প্রদর্শন করছে, এটা কিভাবে করছে? এই যে 16 বছরের হাসিনা শাসনের পরিণতি, এবং এই জন্য তারা অনেক সিস্টেম্যাটিক্যালি প্ল্যান করে আসছে যে যখনই পশ্চিমবঙ্গে ইলেকশন হবে তখনই তারা এই পুশিন মানে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এটা যে কতখানি তার ভারতীয় পররাষ্ট্র নীতির যে আপনার ব্যর্থতা, চরম তাদের যে ভবিষ্যতে ভারতকে যে কী ধরনের বিশ্বব্যাপী আইসোলেশনে ফেলছে, সেটা কিন্তু এই মোদি গভর্নমেন্ট রিয়েলাইজ করেনি। তাদের এই যে অমিত শাহ বলেন, জয়শঙ্কর বলেন, তারপর ওই যে অমিত দোভাল বলেন, এই ট্রায়ো এবং এদের যে সংঘবদ্ধ শক্তি, এরা একেবারেই কিন্তু বিশ্ব রাজনীতির পরিবর্তনগুলো, তারপর এই যে মিডিয়ার পাওয়ারফুল অ্যাবিলিটি টু ক্যাপচার অল দিস ইন্ডিয়ান মিসগিভিংস, মিথ্যাচার, বিশ্বের চরম মানে মিথ্যাচারে ভুক্ত প্রোপাগ্যান্ডা প্রক্রিয়া হচ্ছে একমাত্র ভারতের। এই জিনিসটা যখন একেবারে মানে থ্রু দ্য আর্ট অফ আপনার এই যে মিডিয়া, ভিজুয়াল মিডিয়ায় সমস্ত কিছু তুলে আসছে। আজকে এই যে বাংলাদেশ বর্ডারে তারা যা করছে, বিসিএসএফ ঢুকে যাচ্ছে, এভরিথিং ইজ অন ক্যামেরা। এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এমনকি এই যে রাশিয়া ও আমাদের যে আফ্রো-এশিয়ান কান্ট্রিজগুলো, দে হ্যাভ ইট অল অন রেকর্ড। এবং বাংলাদেশ এদিক থেকে আমার মনে হয় উই আর ফরচুনেট যে এন্টায়ার ওয়ার্ল্ড ইজ সিইং দ্য ইন্ডিয়ান রোল। এই যে মোদির যে বিশেষভাবে যে একটা টেররিস্ট ফরেন পলিসি অ্যাপ্রোচ, যা কিনা ভারত ইন্ডিয়াকে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরাসরি এখন ভারতকে পরিহার করেছে। এই যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ইন্ডো শব্দটা বাদ পড়ে গেছে, কোয়াডে ভারতের কোনো প্রভাব নাই। এর কারণ হচ্ছে যে ভারত বিশ্বাসঘাতকতা করেছে। ভারত বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে, একটা স্বাভাবিক সম্পর্ক যেখানে ছিল সেখানে তারা ইসরায়েলের পক্ষে যে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে বাংলাদেশ নেইবার, যেখানে ভারত ইসরায়েলের পক্ষে গেলে আমেরিকা ভারতের উপরে কেন খেপবে? না, ইসরায়েলের পক্ষ যাওয়া তো একমাত্র আমেরিকার উদ্দেশ্য না। আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার। ইসরায়েলের পক্ষে থাকাটা সেটা আমেরিকার স্বার্থে যতটুকু ব্যবহার করতে পারছে আমেরিকা করছে। আরও বৃহত্তর আমেরিকান স্বার্থ হচ্ছে যে ভারত উপযুক্ত সামরিক সমর্থন দিচ্ছে না আমেরিকান প্রেজেন্স ইন দ্য ইন্ডিয়ান ওশনকে। ভারত দুই দিকে হিপোক্রেসি করছে, একদিকে সে ইসরায়েলের পক্ষে যাচ্ছে, আবার আরেকদিকে ইরানকেও আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাদের সাথে সব ঠিক করে যায় না। এই সুযোগে একটা পয়েন্টে ইসরায়েল ভারতকে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা ইরানের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলো। তখনই ভারত রিয়েলাইজ যে হায় এখন কি করব, এখন তো আমাদের ইরানও গেল, ইসরায়েলও গেল। সুতরাং অন দ্য হোল আপনি যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ভারত। আপনি ওই
রাশিয়ার কথা যদি দেখেন, আমার মনে হয় যে আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমরা পুশিনের মধ্যেই থাকবো, একটা বিরতি নিয়ে আসছি আবার আপনার কাছে। বিশেষ করে আমরা যেটা বুঝবার চেষ্টা করবো, গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে এখন যা হচ্ছে এটা দুই দেশকেই আলোচনার মধ্যে সমাধান করতে হবে, মানে সেই জায়গাটা আমরা একটু ফোকাস করতে হবে। একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, কঠিন কথা সহজে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা Dr. সহজ Island, অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ওইখানে- আজকে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান। আমরা আজকে কথা বলছি মূলত পুশ ইন নিয়ে, যেটা ভারতের ভাষায় পুশ ব্যাক, অর্থাৎ তারা মনে করে যে বাংলাদেশিদেরকে তারা ঠেলে দিচ্ছে। জনাব সাখাওয়াত হোসেন, একটা বিষয় ধরেন, যাদেরকে বিগত দিনে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে, অনেকে হয়তো বাংলাদেশেরই মানুষ, আবার কেউ কেউ হয়তো বাংলাদেশের মানুষ নন, এটা প্রমাণ করা যায়নি। কিন্তু গত বছরেও বা তারও আগে যেসব মানুষকে পুশ ইন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, এদের পরিণতিটা আমরা আসলে জানি না। এরা কি মানে বাংলাদেশের মূল স্রোতে মিশে গেল, বা এই যেই ফ্যামিলির বলে বলা হচ্ছিল এই লোকগুলো সেই ফ্যামিলিতে যুক্ত হতে পারলো কিনা, এটা একটা হিউম্যান কোশ্চেন যে এদের পরিণতিটা কি হয়। এক, দুই, এখন যে মানুষগুলো শূন্যরেখায় আছেন, ওনাদের দায়িত্বটা সেটা কাদের? এই যে লোকগুলো 5 দিন ধরে 4 দিন ধরে শূন্যরেখায় বসবাস করছেন, এইখানে জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের কোনো রোল আছে কিনা? দেখেন, এটা খুবই একটা মানবতার বিষয়। এদের অনেকে আমি পড়েছি, পত্রিকা পড়েছি এবং অনেকে স্টেটমেন্টও পড়েছি যে তাদের কাছে সব কিছু আছে। তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে ভারতের নাগরিক হিসেবে যা যা প্রমাণ করা সবই আছে। সবই আছে। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, আচ্ছা তোমার দাদার জমি আছে বা বাপের আছে জমি, দাদার আছে, তো দেখো দাদার বাপেরটা আর সবার তো জমি নাও থাকতে পারে। নাও থাকতে পারে। এখন যদি বলা হয় যে ভারতে 140 কোটি মানুষ, 40 কোটি 42 কোটি মানুষ আছে, তো 142 কোটি লোককে যদি ধরা হয় যে তোমার জমি আছে কিনা, ইন্ডিয়াতে তো ভূমিহীন মানুষ আছে না, লক্ষ লক্ষ প্রচুর ভূমিহীন মানুষ আছে না। এটা হচ্ছে কি অ্যাটিটিউডের ব্যাপার, নাথিং এলস। ইন্ডিয়ান এই অ্যাটিটিউডের কারণে ইন্ডিয়া যা করছে এখন, শুধু যে বাংলাদেশে তা নয়, পাকিস্তানের সাথে অতটা পারে না। পাকিস্তানের সাথে বেশি হচ্ছে পাঞ্জাব এইদিকে আপনার সিন্ধ, অতটা পারবে না, কিন্তু পারবে আমাদের সাথে, কারণ আমরা ছোটোখাটো দেশ, ছোট দেশ, চারিদিক থেকে ইন্ডিয়ার দ্বারা বেষ্টিত, প্লাস উই আর উইকার কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সামরিকভাবে বা অন্যান্যভাবে আন্তর্জাতিকভাবেও আমরা এখনও তো একটু পরিচিতি লাভ করতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমাদের যে উই আর উইকার, এবং ইন্ডিয়া বারবার এই কথাটা বলতে হয়, আমরা উড়াই দেবো, ফুৎকারে উড়িয়ে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে ওই একতাটা নাই, যে আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে 5 জন দাঁড়িয়ে যাবে। এই তারা আমাদেরকে 71 এটা করেছিল, 71 ওটা করেছিল। এখন 71 করেছিল, এরকম অনেক দেশ আছে যারা অন্য দেশকে হেল্প করেছিল। ফর এক্সাম্পল, ফ্রান্স আমেরিকান বিপ্লবের সময়, যেটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স আমেরিকাকে হেল্প করেছে। ব্রিটেন ওয়াজ এগেনস্ট। তো ব্রিটেনের সাথে কি এখন আমেরিকার সেই রিলেশনশিপ আছে? আগের সেই তিক্ততা আছে? সেই তিক্ততা শেষ হয়ে গেছে, যার পরে এখন আমাদের এখানে ব্যাপারটা হলো কি, যে আমাদেরকে একটা দেশ তারও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুতে হেল্প করেছে। এখন তো পরিষ্কার, এখন তো তাদের লেখকরাই বলছে হেল্প করেছে, ভালো, আমরা গ্র্যাটিটিউড ডেফিনেটলি দেখাবো। বাট তার মানে এই না যে আমাদের উপরে যা খুশি তাই আপনি করবেন, আপনি কেটে নেবেন, এটা আপনি ফেনি কেটে দেবেন, মানে এটাকে আপনি মুখে দিয়ে বললেন হয়ে গেল। তাদের দেশের কেউ বলেন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তো নিশ্চয়ই বলে নাই, ভারত সরকার তো বলেন। যে সমস্ত লোকজনের কথা আমরা শুনি, যাদের কথা শুনি, তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্ট লিডার বলছিল 7 সিস্টারের কথা। হ্যাঁ, এটা নিয়ে কি তাদের সরকারি পর্যায়ের কথা ওঠেনি? তখন তো আমরা ছিলাম, আপনাদের সরকারের সময় ওটা নিয়ে তারা সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক খারাপ করেছে। আমাদের দেশে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, তারা পালিয়ে গেছে, সেটা নিয়ে তারা রিলেশনটা খারাপ করেছে আমরা
বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করেছে, মারামারি করেছে, আমাদের কোনো কাশ্মীর ইস্যু আছে যে বছরের পর বছর আমাদের তাদের সাথে একটা 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 আপনার কনফ্লিক্ট চলছে? নো। দি অ্যাটিটিউড, মানে এখন যারা ক্ষমতায় আছেন ভারতের, আমি ভারতের মানুষের কথা বলছি না, এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের ভিতরে অ্যাটিটিউডটা হচ্ছে যে টক অখণ্ড ভারত। আপনি যেটা বলছেন, আপনি বলেন ডাইগ্রেস করা নয়। হোয়াট ওয়াজ দ্য এইম অফ, এখন পর্যন্ত ইসরায়েলের এইমটা কি? ইসরায়েলের এইমটা হচ্ছে ফোরাত নদী পর্যন্ত দখল করা, যেটাকে বৃহত্তর ইসরায়েলের কথা বলে। তার এগেনস্টে একমাত্র ইরান ছাড়া আর কোনো পাওয়ার দাঁড়ানোর মতো অবস্থা নেই। সো দে নো ইট ভেরি ওয়েল। ইরানকে ধ্বংস করলে ইসরায়েল ওটা করতে পারবে। ইন্ডিয়া কি বললো, মানে আমি জানি না, উচ্চ পর্যায় থেকে বলে নেই, পত্রপত্রিকায় লেখালেখিতে হলো ইসরায়েল যদি বড় ইসরায়েল করতে পারে তাহলে ভারত মাথা, অখণ্ড ভারত তৈরি হবে। কারণ অখণ্ড ভারত কোন পর্যন্ত যাবে? ইনক্লুডিং মিয়ানমার থেকে শুরু করে সম্পূর্ণ অখণ্ড ভারত হবে। এ তো এখনও বলছে আপনার অনেক প্রাক্তন সৈনিকরা কথা বলছে, প্রাক্তন জেনারেলরা কথা বলছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে তারা কথা বলছে। তো এই সমস্ত কথাবার্তা আপনি যখন বলেন তখন তো আপনি গুড নেইবারলি রিলেশন রাখছেন না আপনি এখানে। এই যদি অবস্থা হয় তাহলে এখন যেই অবস্থাটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উনিও বলছেন যে বাংলাদেশ ভারতকে আলোচনার মধ্য দিয়ে এটা কোনো আলোচনা তো করেনি। আলোচনা যে আপনি করবেন, আপনি আলোচনা যে করবেন আমার সাথে, আমাকে তো বলবেন তোমার 90 লক্ষ লোক আছে, ওকে, বা 1 কোটি লোক আছে, হোয়াট ইজ দ্য প্রুফ? আপনি তখন ডকুমেন্ট বের করতে হবে। আপনি যখন আলোচনা বসবেন তখন এটা বায়োলেটারাল আলোচনা হবে না, তখন তো ইন্টারন্যাশনাল আলোচনা চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য কোনো আলোচনা তারা করতে চায় না, তারা গায়ের জোরে করতে চায় এটা। এবং গায়ের জোরে যদি করতে চায় তাহলে একটা কথাই আমি বলি যে আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আপনি দেখেন সীমান্তে কি কয়জন বিজিবি দাঁড়ায়, সাধারণ মানুষ দাঁড়ায়। তার মানে ভারতের বা পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের চিন্তা করা উচিত যে আপনি বাংলাদেশে পুশ করবেন, 5 জন বিজিবি দাঁড়িয়ে বন্ধ করবে তা নয়, বিজিবির পিছনে মানুষ ধাওয়া করছে। কাজেই একটা গুড নেইবারলি রিলেশনশিপ, যেটা বারবার বলা হচ্ছে আপনারা করতে চাচ্ছেন, ছোট দেশগুলোর সাথে, ছোট নেইবারদের সাথে ভালো থাকতে চান, বাট এটা ভালো থাকার কথা নয়। আপনার নিজের প্রবলেমটাকে সেটা আরেকজনের ঘাড়ে চাপাচ্ছেন। আপনি 90 লক্ষ লোককে ভোট দিতে দিলেন না, যেহেতু একটা পলিটিক্যাল ডিভিশনের কারণে। এখন সেখান থেকে আপনি জাস্টিফাই করছেন যে এদের বেশিরভাগ মুসলমান, এদের বেশিরভাগ বাংলাদেশ। এখান থেকে গেছে, রাইট। এই জায়গাতে জনাব শাহিদুজ্জামান, একটা বিষয়, পুশিনের সংকটটা বা সমস্যাটা যেই অবস্থানে এখন, এটা কি মানে প্রধানমন্ত্রী আলোচনার পর্যায়ে গেছে? আপনার কি মনে হয় যে এটা নিয়ে এখন আমাদের প্রধানমন্ত্রীর সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা উচিত, কিংবা এই ইস্যুটাকে ডিল করবার জন্য যেই ধরনের কূটনীতি প্রয়োজন সেটা আপনি দেখছেন আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে? দেখুন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী যাওয়ার মতো বাস্তবতা ভারত রাখেনি। ভারত ইচ্ছাকৃতভাবেই, যেটা আমার মনে হয় আমি আগে বলতে চাচ্ছিলাম, যে ভারত ইচ্ছাকৃতভাবেই, এই যে অমিত শাহ হোম মিনিস্টার, সে এত শক্তিশালী, সে কিন্তু ভারতের পররাষ্ট্র নীতির যে একটা সভ্য আচরণ সেটা সম্পর্কে মোটেও অনুগত নয়। এবং তারই এটা ধারণা যে এইভাবে পুশিন স্থায়ী সমাধান করবে, পরে বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকাকে নিশ্চিত করবে। কাজেই এই যে প্রাইম মিনিস্টারের যে ডায়লগের কথা যেটা আপনি সাজেস্ট করছেন, সেরকম বাস্তবতা অমিত শাহ হতে দেয়নি, নরেন্দ্র মোদীও সেটা চায়নি। আর সেখানে মাঝখানে শুভেন্দু মিত্র অধিকারী, আমার মনে হয় সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। কারণ একটা স্বাভাবিক মানুষ কখনো বলতে পারে না পাশের রাষ্ট্রকে যে এটা অবৈধ সরকার, হাসিনা বীর দর্পে ফেরত যাবে। ও মুখ্যমন্ত্রী ইলেক্টেড হওয়ার পরেও he did not withdraw his words. হ্যাঁ, কাজেই এখানে ভারত কোনো সুযোগই রাখে নেই বাংলাদেশের একটা মানে স্বাভাবিক প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ডায়লগ হবার। এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা শাপে বর হয়েছে, কারণ আমাদের চীন সফরকে কোনোভাবেই ভারত আটকাবার মতো তার মুখ ছিল না, তার এখনও কোনো সুযোগ নেই। বরং the worst face of India
সবচেয়ে খারাপ যে নোংরা চেহারাটা, সেটাই কিন্তু এই সময়টায় বের হয়ে এসছে। এই যে বলছে যে বাংলাদেশে জোর করে ঠেলে দেবে, আন্তর্জাতিক আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ নাই। এবং ভারতীয় পররাষ্ট্রনীতি প্রণেতারা কেউ কিন্তু সাহস করে বলছে না যে আন্তর্জাতিক আইনের প্রতি ভারত যদি শ্রদ্ধাশীল না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক আইসোলেশনের পথে ভারত যাবে, এটাও বলছে না। সুতরাং এই যে এই বিজেপি সরকার এখন বর্তমানে যেটা আমরা বলি ইডিওলজির ভাষায় একটা ডক্ট্রিনিয়ার ফরেন পলিসি, মতাদর্শগত একটা মোদি ডক্ট্রিন এমন পর্যায়ে গিয়েছে যে বিশ্বব্যাপী রিয়াকশন কেমন হোক সেটা কে, এবং জয়শঙ্করের মতো একজন উচ্চশিক্ষিত ফরেন মিনিস্টার, সেও কিন্তু কোনোভাবে অ্যাপোলজেটিক না। ইউরোপিয়ান ইউনিয়নে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে তাকে চেপে ধরা হয়েছিল যে ইন্ডিয়া কেন এইভাবে নিজের দেশের মুসলিমদের এভাবে আচরণ করছে, ইন্ডিয়া কেন সমস্ত এই যে নেটোর ও রাশিয়ার সাথে এমন সম্পর্ক করছে যে নেটো দুর্বল হয়ে যায়। জয়শঙ্কর টুক এ স্ট্যান্ড যেটা একেবারেই মানে অদ্ভুত, যে ভারত তার স্বার্থকে রক্ষা করবে। ইউরোপ মনে করে যে ইউরোপের চিন্তাধারাই হচ্ছে বিশ্ব রাজনীতির একমাত্র গণ্ডি, ভারত ঠিক উল্টাটা ভাবে। অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসিতে দেয়ার ইজ নো রিগ্রেট ফর হোয়াট দে আর ডুইং, এটাই হচ্ছে আমার মনে হয়। তাহলে আমি জানি না জনাব স্বাগত হোসেন, কয়েকদিন আগে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হলো এবং আমরা দেখলাম যে বৈঠক শেষে দিল্লিতে যে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে কিন্তু পুশিনের বিষয়টা আসলো না। মানে এত বড় একটা ক্রাইসিস চলছে সীমান্তে, ওনারা এই বিষয়টা কেন আনলেন না আমি ঠিক জানি না, এটা আপনি হয়তো ভালো বলতে পারবেন। এক আর দুই, যারা শাহিদুজ্জামান যেরকম বলছেন যে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী আলোচনার অবস্থাটা ভারত রাখেনি, যদি তাই হয় তাহলে এইখান থেকে বেরোবেন কি করে? মানে এর সলিউশনটা কি? ওরা পুশিন করতে থাকবে, আমরা বিজেপি ঠেকাতে থাকবো, এটা তো একটা যুদ্ধ পরিস্থিতি তাহলে। না, আমি প্রধানমন্ত্রী আলোচনার বিষয়টা এখন আসেইনি, এটা মানে সে পর্যায়ে যায়নি, সে পর্যায়ে যায়নি এবং সে পর্যায়ে যাবে বলে আমি মনে করি না। এটা আমরা যদি খালি চোখে দেখি তাহলে আমরা খালি চোখে দেখব যে স্টেটের পলিসি এখন পর্যন্ত সেন্টার থেকে কিন্তু কিছু বলেন, যদিও সেন্টার থেকে অমিত শাহ অনেক কিছু বলেছিল এর আগে, যখন হাসিনা ছিল তখনই বলেছিল টার্মাইট ইত্যাদি ইত্যাদি, বলছে 1 কোটি লোক আছে ইত্যাদি, তাদের সবাইকে বের করে দেবো, সেগুলো বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। সেটাও তো একটা বড় একটা বিষয় ছিল যে ভারতের মতো একটা দেশে, গণতান্ত্রিক দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে তার হোম মিনিস্টার যে সমস্ত কথাবার্তা বলেছে সেগুলো ভারতের মতো দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে এগুলি কথা বলার মানে অবস্থান আছে কিনা। এই ভারত আবার ক্লেম করছে যে তারা সুপার পাওয়ার, মিডল পাওয়ার বা এশিয়ার সুপার পাওয়ার। হ্যাঁ, তাহলে আমি কেন তাকে সুপার পাওয়ার, ইজ ইন্ডিয়া বিহেভিং লাইক এ সুপার পাওয়ার? ভারত কি লুকিং লাইক সুপার পাওয়ার? মোটেও না। তা ব্যাপারটা হচ্ছে এই যে এখন স্টেট লেভেলে তারা এই কাজটা করছে। আমার মনে হয় না যে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার একটা স্টেট লেভেলের বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ আমাদের ফরেন মিনিস্ট্রি ডেফিনেটলি ইট ক্যান টেক আপ ফরেন মিনিস্ট্রি এখন পর্যন্ত যা করছে with Delhi, not with Kolkata, with Delhi. Foreign Ministry must ask Delhi যে what is happening. তাহলে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে আমরাই বা সফট হতে পারবো না। These are your people. এই যে বাংলাদেশি লোক, তার প্রমাণ কোথায়? যেমন ধরুন ডক্টর জাহিদুর রহমান, উনি দিল্লির এয়ারপোর্টে হয়রানির শিকার হওয়ার পরে ভারতের যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনারকে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলো, প্রতিবাদ জানালো, কিন্তু পুশিন নিয়ে যা হচ্ছে এই ইস্যুতে কি আপনার মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব অ্যাক্ট করছে? এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি যেটা মনে করি যে যেই অবস্থা হয়েছে এতে ডেফিনেটলি দিল্লিকে বলা উচিত যে তোমার স্টেটে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, we should hamper the relationship and also humanitarian problem. Right. এই হিউম্যানিটেরিয়ান প্রবলেমটা কারা সামলাবে? Who would be responsible for it? এবং এটা যদি এরকম হতে থাকে তাহলে it must be taken to United Nations. Because who is going to look after them? এই 5 জন এখন আছে, এরপরে যখন 50 জন হবে, এরপরে যখন 2000 হবে, 4000 হবে, আপনার জিরো লাইনের মধ্যে এই লোকগুলো বসে থাকবে, তাদেরকে দেখাশোনা করবে কে? হ্যাঁ, বাংলাদেশ ক্যানট লুক আফটার দেম উইদাউট নোয়িং হু আর দিস পিপল। কোনো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নেই, তাদের কাছে যে ডকুমেন্ট আছে দ্যাট ডকুমেন্ট ইন্ডিয়ান ডকুমেন্ট, তারা তো বাংলাদেশি ডকুমেন্ট নিয়ে আসেনি। দেয়ারফর এই প্রবলেমটা এখন থেকেই আমার মনে হয় যে আমাদের ফরেন মিনিস্ট্রি মাস্ট টেক আপ উইথ দিল্লি। হ্যাঁ,
এবং দে মাস্ট ইনফর্ম দ্যাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। এটা তোমরা যদি সলভ না করো তাহলে আমরা জাতিসংঘের না, আমরা আমাদের মতো অ্যাকশন নেব। মানে আমরা কি অ্যাকশন নেব? আমাদের কাছে অ্যাকশন ওপেন অনেক কিছু আছে, এবং উই ক্যান টেক ইট টু দি হিউম্যান রাইট কমিশন, উই ক্যান টেক ইট টু দি ইউনাইটেড নেশনস। হ্যাঁ, যে এই লোকগুলার, নট দ্যাট ইন্ডিয়া ইজ পুশিং, এই লোকগুলাকে বাংলাদেশি বলে যেখানে উইদাউট প্রুফ, উইদাউট এনিথিং এরকমভাবে জিরো লাইনে বসিয়ে রাখা হয়েছে। আফটার অল দে আর হিউম্যান বিং। কিন্তু বাচ্চা কাচ্চা আমি তো দেখলাম, হ্যাঁ, বয়স্ক, বৃদ্ধ, ছোট বাচ্চার সাথে নিয়ে আছে। তাহলে এই আমরা তো অলরেডি উই আর সাফারিং। আমাদের 11 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ এটা এখন রোহিঙ্গা। দ্য লার্জেস্ট রিফিউজি উই আর হোল্ডিং। এটা এখনো কিছু হয়নি, তো এদের কি হবে? দেয়ারফর আমার মনে হয় যে এখন থেকেই দিল্লির সাথে আমাদের, রোহিঙ্গাদেরকে আমরা যেভাবে রিসিভ করলাম লক্ষ লক্ষ মানুষ, সেইটা তো ধরেন অন্য কারণ ছিল, একটা ইস্যু ছিল, তার মানে কিন্তু সেটা অন্য কারণ ছিল। তখনও আমি বলেছি যে দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। অন্য কিছু মনে করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, বলছিল 3 মাসের মধ্যে আমরা ফেরত দেবো, দ্যাট উইল বি অ্যানাদার ক্রেডিট। কিন্তু তখনই আমি বলেছিলাম, রেকর্ডে আছে PISS এ, যে 10 বছরের কিছু হবে না, দিস পিপল উইল নট গো, বিকজ আমি তো ওই এলাকাতে ছিলাম, আই নো অ্যাবাউট ইট। বাট এই আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশি বলে তাদেরকে উৎখাত করা হচ্ছে। আমরা কিন্তু আসামের তো অনেক দিন থেকে শুনতেছি। NRCC সেখানে তো ওই একই তরিকায় যে কিভাবে তাকে জাতীয়তা থেকে বাদ দেওয়া হয়। এক্স্যাক্টলি, আমরা ত্রিপুরাতে কিন্তু তাই শুনছি। তার মানে এটা টেস্ট কেস হিসাবে যদি পোষণ করতে থাকে, তাহলে অন্য রাজ্যে ছড়া। আসাম থেকে বড় আকারে আসবে, ত্রিপুরা থেকে আসবে, তখন আমরা কি করব? রাইট। সো লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ি না করে উই মাস্ট টেল দেম দ্যাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমার লোকজনকে তুমি ডিফ্র্যাঞ্চাইজ করেছো, তাদেরকে ভোট দিতে দাও নাই, তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে নিয়ে আসছো। হতে পারে, আমি কথা বলছি, পার্টিশনের পরে যায়নি, গিয়েছে। আর যাদের ওই এলাকায় যে ভারতে অলরেডি নাগরিক হয়ে গেছে, তাকে আপনি কি করে এখন বাংলাদেশি বলবেন? এটাই তো কথা, প্রবলেমটা তো এখানে। সেটার জন্য আমি মনে করি যে আমাদেরকে এখনই, জি। আর আমাদের বিজেপি কতটুকু বলতে পারবে আমি জানি না, বলেছে কিনা উইল নট অ্যাকসেপ্ট দেম। না, বিজেপির রোল তো খুবই ভালো, তারা তো মানে কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে না, আমি যখন বৈঠকটা হলো, বৈঠকে বিজেপি মানে BSF বিজেপির হ্যাঁ, মিটিং, বৈঠকে তো আমি জানি না সেখানে এই প্রসঙ্গ উঠেছিল না কি। ওই প্রসঙ্গে উঠলেও হয়তো আমরা জয়েন্ট স্টেটমেন্ট যেটা দেখেছি সেখানে খুব ডিটেল কিছু ছিল না। আরেকটা বিরতি নিয়ে এ সময় আরেকটু যাবো আমরা, আরেকটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই। কথা বলছি পুশিন নিয়ে, সীমান্তে শূন্য রেখা নিয়ে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি পুশ ইন নিয়ে, সীমান্তের শূন্য রেখা নিয়ে। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আছেন অধ্যাপক শাহিদুজ্জামান। জনাব সাখাওয়াত হোসেন, আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পরে প্রথমে দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের মনে আছে আপনি তখন সীমান্ত পরিদর্শনে গিয়ে বিজিবিকে বলেছিলেন ডোন্ট শো ইউর ব্যাক, মানে পিঠ আর দেখিও না, অনেক দেখিয়েছ। এই পুশিন ইস্যুতে এখন বিজিবির যে রোল আপনি দেখছেন, আপনার কি মনে হয় তারা এখন পিঠ না দেখিয়ে বুক দেখাচ্ছে? ডেফিনেটলি আমার মনে আছে, আমি যখন গেলাম ওদের সাথে যখন আলাপ করলাম, তখন প্রেস আসলো, তখন আমি ওখানে বলেছি যে এনাফ ইজ এনাফ, মানে অনেক পিঠ দেখিয়েছ। কারণ এর আগে আমাদের ফেলানির লাশ লটকায় থাকে প্রতিদিন, অলমোস্ট এভরি অল্টারনেট ডে 2 জন মারা যায়, 3 জন মারা যায়। আমরা বিজেপি থেকে কোনো রকমের কোনো রিয়াকশন দেখিনি অ্যাট দ্যাট টাইম, বিজেপি ও BDR হোয়াট এভার। কেন দেখিনি? বিকজ গভর্নমেন্ট, ওই সময়কার সরকারের নীতি তাই ছিল যে ডোন্ট, কিছু হইলেই বলে সীমান্তে গোলাগুলি হয়েছে, তারা স্মাগলার, তারা এই, তারা ওই। এবং বিজেপি ওয়াজ টোটালি ইনএফেক্টিভ, তাদেরকে ইনএফেক্টিভ করে রাখা হয়েছিল। তো সেইটাই আমি বলেছিলাম যে অনেক দেখিয়েছো পিঠ গত সো মেনি ইয়ার্স, শো ইউর চেস্ট। তোমাদের হাতে রাইফেল আছে, তোমাদেরকে ওয়েপন দেওয়া হয়েছে, তোমাদেরকে অ্যামুনিশন দেওয়া হয়েছে। ওয়েপন অ্যান্ড অ্যামুনিশন দেখাবার জন্য দেওয়া হয়নি, টু বি ইউজড। ওরা যদি একটা ফায়ার করে তাহলে তুমি 3টা ফায়ার করবে। দ্যাট ওয়ান্স আপন এ টাইম BDR ইউজ টু ডু। সেই কথা আমি বলেছিলাম। আই এম ভেরি হ্যাপি যে এখন তারা, এখন ওই সময় তো ছিলই, এখনও এই সরকার সময় তাই করছে। এবং বিজেপি এখন যে রোলটা তাদের আমরা দেখছি, তাতে আই মাস্ট কমেন্ড দেম, ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। কিন্তু এটা তো শুধু তাদের কাজ না, রাইট,
এটা তো স্টেট সরকারকে টু স্টেট প্রবলেম। সরকারকে এ ব্যাপারে ইনভলভ হতে হবে, হোম মিনিস্ট্রিকে এ ব্যাপারে ইনভলভ হতে হবে, নট থ্রু অনলি বিজেপি বাট থ্রু আদার মিনস। এবং এটা আমি জানি না কেন পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না। যে দিস ইজ হোয়াট দে আর ডুইং। কাজে এটা এটা আমি মনে করি যে দিল্লিকে বলতে হবে এ কথা। আমরা হয়তো কলকাতাকে বলবো না, উই হ্যাভ টু টক টু দিল্লি Right. 1-to-1। এবং কলকাতাকে বলতে হলে সেটা এই লেভেল থেকে বলতে হবে, অন্য লেভেল থেকে, বিজেপি লেভেল থেকে বলতে হবে, অথবা হোম মিনিস্ট্রি কোন লেভেল থেকে বলতে হবে যে হোয়াট ইজ দিস হ্যাপনিং। হ্যাঁ, এবং প্রয়োজনে আমি যেটা মনে করি এটা আন্তর্জাতিক অঙ্গনেও নিয়ে যেতে হবে, কারণ আফটার অল দেয়ার হিউম্যান বিং। অলরেডি জাতিসংঘ তো স্টেটমেন্ট দিয়েছে যে তারা বলছে যে আলোচনা করেন, and আলোচনা করেন। তো করবেন, কিন্তু আলোচনা করবেন কি লোকগুলোকে পানির মধ্যে ফেলে? রাইট। হ্যাঁ, হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস পিপল? যেই মুহূর্তে যদি বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও নেয়, তখনই কিন্তু আর আপনি ব্যাক করতে পারবেন না, এরকম রোহিঙ্গাদের ব্যাপার। রোহিঙ্গা দেখতে রাইট, মানে একবার পুশ ইন করে ফেলতে পারলে এদেরকে তো ব্যাক করানো কঠিন। দে জেনুইনলি ইন্ডিয়ান হতে পারে। হাউ ডু উই নো? আমরা জানি আমাদের কাছে তো তার কাছে কোনো কাগজপত্র, কাগজপত্র নিয়ে এসছে। তারা দুইজন আমি দেখলাম, তারা বলছে আধার কার্ড আছে, আইডেন্টিটি কার্ড আছে। আধার কার্ড থাকা মানে সে তারা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে তারা এর আগে ভোট পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, তাহলে হাউ ক্যান ইউ সে দ্যাট দে আর বাংলাদেশি ইনফিলট্রেটর? আর বাংলাদেশে এখন কি বাংলাদেশের সেই অবস্থা আছে যে এখন লোকজন ইন্ডিয়াতে যাবে ফর বেটার লাইফ? রাইট। বাংলাদেশে তো সেই অবস্থা নাই। বাংলাদেশে অনেক কিছুতে তো ইন্ডিয়া থেকে অনেক আগে আছে। রাইট। তো দেয়ারফর এইগুলো এই মিথ যতক্ষণ মতো না কাটবে, রাইট। এবং এটার জন্য যেটা একদিক থেকে ভালো হচ্ছে যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বাংলাদেশের লোকজন একত্র হচ্ছে, একটা ইউনিটি ফর্ম হচ্ছে এগেনস্ট দি মানে বলবো না, মানে ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়িয়ে দিচ্ছে ইন্ডিয়া নিজে। এটা তো কিন্তু আমরা একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আমরা কি যুদ্ধ করতে পারবো বা যুদ্ধ করতে যাব? আমরা তো কখনো বলিনি যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। আমরা তো কখনো বলিনি যে সরকারি লেভেল বা যে কোনো লেভেল, আমরা যখন ছিলাম ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো কখনো বলিনি যে ইন্ডিয়ার সাথে এটা হবে, ইন্ডিয়ার সাথে। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ট্রিট করা মর্যাদার সাথে। এখন আপনি যদি দুইজন বা আপনি যদি একটা রিজিমকে পোষতে চান পাবলিক বাদ দিয়ে, আপনার রিলেশনশিপ শুড বি স্টেট টু স্টেট, পিপল টু পিপল টু পিপল। রাইট। আপনি পিপল টু পিপল বাদ দিয়ে আপনি নেত্রীদের সাথে আলোচনা করবেন, তাদেরকে রাষ্ট্র বানাবেন। তো ইটস ইয়োর ফল্ট, নট মাই ফল্ট। হ্যাঁ, তো এই সরকার তো চেঞ্জ হতে থাকবে। আর এই 5 বছর পরে যখন ইলেকশন হবে এই সরকার নাও থাকতে পারে। তো দেয়ারফর আপনি কি রিজিমের সাথে সম্পর্ক রাখবেন, না আপনি স্টেটের সাথে সম্পর্ক রাখবেন? রাইট। কিন্তু মুশকিলটা হলো যে আমাদের নেইবারদের এই করে 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 চলে আসছে। সেটা আপনি এখন দেখেন নেপাল রিভোল্ট করছে, নেপালের মতো দেশ। তো কারোর সাথে রিলেশন ভালো নেই। আমরা তো চাই, মানে তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। আমরা তো এই পর্যন্ত সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। উই আর এ সভরেন কান্ট্রি, আমরা ডিল করবো উইথ অ্যানাদার সভরেন কান্ট্রি। Right. ইয়েস, ইন্ডিয়া অনেক বড়, ইন্ডিয়া অনেক শক্তিশালী, ইন্ডিয়া মাছ ইকোনমিক্যালি অনেক উপরে। ইট ডাজ নট মিন যে আপনি ছোটদেরকে বা আমাদের মতো ছোট দেশকে আপনি যখন যা খুশি তাই করতে পারবেন। দ্যাট ইজ নট acceptable, that is not tolerable, that is not the norm of international relations. রাইট। আর যেমন শাহিদুজ্জামান, আমরা তো আসলে এখানে দুইটা বিষয় চাই। এক হলো যে পুশিনটা বন্ধ হবে, এই মানুষগুলো যে শূন্য রেখায় যারা এখন আছেন এই অবস্থাটা থাকবে না। এক। দুই, প্রতিবেশীর সঙ্গে আমরা সুসম্পর্কটা রাখতেই চাই। নিশ্চয়ই ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করলে আমাদেরও লাভ নেই, ভারতেরও লাভ নাই। বলে এই দুটি বিষয়কে ম্যাচ করাতে গেলে অবস্ট্রাকশনগুলো কি কি এখন আসলে, বা এখানে সেখানে বেরোনোর রাস্তাটা কি? দেখেন, এর থেকে বের হবার রাস্তা ভারতকে বুঝিয়ে বলা বা ভারতকে অ্যাপিস করা, যেটা আগে গতানুগতিক পলিসি ছিল, সেটা মোটেও কাজ করবে না। প্রথমত আপনাকে আপনার সামরিক সামর্থ্য গড়ে তুলতে হবে। আমরা শূন্যের কোথায় প্রায় পৌঁছে গিয়েছি হাসিনার সময়। আমি তো মনে করি এই যে আগামী 2-1 দিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যে চীন সফরে যাচ্ছেন, মালয়েশিয়ার পরে যাচ্ছেন 23 থেকে 26, সেটাই আমাকে বলতে দেন জি। যে ইট উইল বি এ টার্নিং পয়েন্ট। এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ভারতীয় উপমহাদেশে পুরো এই যে একটা প্যারাডাইম শিফট বলে একটা টার্ম আমরা ব্যবহার করি আন্তর্জাতিক সম্পর্কে,
যে পুরা নিরাপত্তা বলয়ে মিত্রতার সম্পর্কটা পাল্টে যাবে যখন বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতকে বাইপাস করে নতুন করে পাকিস্তান আর চীনের সাথে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার ইনিশিয়েটিভস নেবে, তখন ভারত বাধ্য হয়ে চিন্তা করবে। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থাতেও ভারত কিন্তু আমেরিকার সাথেও সুবিধা করতে পারবে না, আর অন্যদিকে রাশিয়ার সাথে বাংলাদেশের এখন একটা সুসম্পর্ক হয়েছে, সেখানে রাশিয়ার সাথেও কিছু করতে পারবে না। সুতরাং আমি খুবই আশাবাদী এবং আমার মনে হয় দেশবাসীও অত্যন্ত নিবিড়ভাবে প্রার্থনা করছে আল্লাহ তাআলার কাছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর চীন সফর যেন সত্যিকার অর্থে একটা নতুন দিগন্ত খুলে দেয়। অনেক দিন থেকে, তারপর ধরেন এই যে তিস্তা প্রজেক্টের ব্যাপারেও কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একটা নতুন আশা খুলবে। এটা ভারতকে বড় রকমের একটা বাস্তবতায় নিয়ে যাবে, কেননা গতানুগতিকভাবে ভারত বারবার খালি চেষ্টা করেছে যে এই তারেক রহমানের সরকারকে যেন আবার ওই হাসিনা সরকারের ভারতীয় নীতির আওতায় নিয়ে আসা যায়। তারা প্রায় বিশ্বাস করেছিল যে তারা সেটা করে ফেলেছে, কিন্তু যখন দেখতে গেল আস্তে আস্তে পেল যে বাংলাদেশের নীতির এরকম নাটকীয়তার পরিবর্তন এবং এই যে আমাদের বিমান ক্রয় করা, টার্কি থেকে অস্ত্র ক্রয় করা, পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতায় ট্রেনিংয়ের মাত্রা, আমলাদের ট্রেনিংয়ের মাত্রা, এগুলো সবই কিন্তু ঘটে যাচ্ছে। এবং এটাই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে আমি ক্রেডিট দেব যে তাদের সময়ই কিন্তু এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থে শুরু হয়েছিল, যে ভারত থেকে ঘুরে যেয়ে বাংলাদেশকে একটা স্বাধীন সত্তা হিসাবে তুলে ধরা। এবং এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বললেন যে বিডিপিকে বলছে যে বুক দেখাও, পিঠ দেখাবা না, এটাই তো নীতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। এবং আজকে আমরা দেখছি সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্তু একেবারে একটা নতুন বাস্তবতা সৃষ্টি করার পথে রয়েছে এবং এখানে ভারতের জন্য একটা বড় রকমের শিক্ষা হবে আমার ধারণা। রাইট, আমরা একদম শেষ পর্যায়ে জনাব সাখাওয়াত হোসেন, যেহেতু শাহিদুজ্জামান স্যার চীন সফরটা তুললেনই প্রধানমন্ত্রীর, এই আপনি জিয়াউর রহমানের আমলটাও দেখেছেন। জিয়াউর রহমানের বিদেশ সফর শুরু হয়েছিল চায়না দিয়ে, বেগম জিয়ারও একই, এবং তারেক রহমান একটু কৌশলী হলেন সম্ভবত, প্রথমে চায়নায় না গিয়ে মালয়েশিয়া হয়ে চায়নায় যাচ্ছেন। এইটা সত্যি সত্যি একটা প্যারাডাইম শিফটের ইঙ্গিত কিনা? না না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি মালয়েশিয়া দিয়ে যান আর না আপনি শ্রীলঙ্কা দিয়ে যান, দ্যাটস নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে আমরা বড় শক্তি চায়না, চীন যেদিন থেকে বাংলাদেশকে রেকগনাইজ করেছে, ইনফ্যাক্ট ইট ওয়াজ লেট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তখন প্রেসিডেন্টও হন নাই, তিনি তখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। উনি আমাদেরকে বললেন যে আমরা তখন মাত্র ডিভিশন রেজ হয়েছে, ইকুইপমেন্ট নাই, কিছুই নাই। এটা একটা মানে আপনি জানেন যে নভেম্বরের, আমি 1975 নভেম্বরের কথা বলেছি, আমি তখনও ঢাকায়, আমি তখনও যাইনি, সরি আমি তখন রংপুরে উনি ডাকলেন, আমাদের সাথে কথা হলো যে ইকুইপমেন্ট নাই, কিছু নাই। আমরা একদম লাস্ট 1 মিনিট পাবো। তো তখন উনি বললেন যে আমি চীনে যাচ্ছি। ফার্স্ট উনি বোধহয়, আমার মনে হয় যে তখনও কোনো দেশ সফর করেন নাই, ফার্স্ট চীনে গেলেন, চীনের থেকে ফেরত আসলেন, তারপর থেকে আমাদের একটা সামরিক, চায়নার সাথে আজ পর্যন্ত আমাদের যে সামরিক সম্পর্ক, এটা কিন্তু ওনার সময় থেকে হয়েছে। দেয়ারফর উই হ্যাভ টু, কারণ আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য এখন বর্তমানে আমাদের এই অঞ্চলে চীন আপনাকে অর্থনৈতিকভাবে, আপনাকে সামরিকভাবে, আমি সব দিক থেকে আপনাকে হেল্প করতে পারি। চীন এখন যে সমস্ত প্রজেক্টগুলো আমাদের করে দিচ্ছে টাকা পয়সা দিয়ে, আর তো কোনো দেশ নেই আর কেউ এরকম বড় প্রজেক্ট চীনই করে আসলে। অ্যাবসলিউটলি, এবং শুধু প্রজেক্ট না, আমরা এক্সিকিউশন সেটা করি যে এই সফরটা নিশ্চয়ই একটা নতুন কিছু আশা করি ওনার ফাদার করেছেন, আমরা আশা করি যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি আশা করি যে উনিও আরো বড় কিছু মেনটেন করবেন। এই ছিল আমাদের আজকের কঠিন কথা সহজে। আমরা আশা করব যে প্রধানমন্ত্রীর এই যে আসন্ন চায়না সফর, সেটি নতুন কিছুর জন্ম দেবে। ভালো থাকবেন।